আমি একা একা গাড়ি চালিয়ে ফিরছিলাম। রাস্তায় তখন কেউ নেই, শুধু নিয়ন আলোগুলো জ্বলছিল। খুব ভাল লাগছিল। হঠাৎ কি জানি মনে হলো হাত বাড়িয়ে FM চ্যানেলটা চালালাম। একটা লাইভ ডিসকাশন হচ্ছিল। বিষয়টা ছিল বিয়ে এবং বিচ্ছেদ। সেখানে অনেক উকিলরা ফোন করছিল, উকিলের ভূমিকা ছিল আর কি। অনেকে ফোন করছিল, অনেকে লাইভ ডিসকাশন করছিল। একটা উকিল ফোন করলো, এমন একটা ফোন কল আমি জীবনে ভুলব না। উকিলটা আমাদের বলল একটি স্বামী স্ত্রীর কথা, তাদের কলেজে দেখার কথা, তাদের সম্পর্কের কথা, এবং এই উকিলই ছিলেন তাদের বিয়েতে রেজিস্ট্রার। তারপরে অনেক দিন কেটে যায়। সেই স্বামী স্ত্রী ফেরত যায় উকিলের কাছে এবং এবার গিয়ে বলে যে তাদের আর বনিবনা হচ্ছে না, তারা ডিভোর্স চায়। উকিল তাদের বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল পায়নি। ডিভোর্স হয়ে গেল। কিন্তু তাদের 2 সন্তান ছিল, এক ছেলে এক মেয়ে। একজন থাকলো বাবার কাছে, একজন মার কাছে। তারপরে আরো অনেক দিন কেটে যায়। ছেলেমেয়েরা বড় হয়ে গেল, মেয়ের বিয়ের সময় এসে গেছে। সেই স্বামী স্ত্রী আবার ওই উকিলকেই ডাকে মেয়ের বিয়েতে রেজিস্ট্রার হওয়ার জন্য। এবং উকিল দেখে যে সেই স্বামী স্ত্রী আবার অনেক বছর পরে একসঙ্গে হয় মেয়েকে বিয়েতে সম্প্রদান করতে। মেয়ের বিয়ের 1 সপ্তাহ পরে সেই স্বামী স্ত্রী আবার উকিলবাবুকেই ফোন করে। তারা আবার বিয়ে করতে চায় এবং উকিলবাবু হবেন তাদের রেজিস্ট্রার। ভাবুন, 25 বছর লাগলো তাদের রিয়েলাইজ করতে যে তারা একে অন্যের পরিপূরক। কি সুন্দর না? মিলন, ভাঙন, মিলন। অনুষ্ঠানের শেষে উকিলবাবু বলছিলেন যে উকিলদের একটা বদনাম আছে, যে সবকিছু তারা ভাগ করতে চান, দাম্পত্য, সম্পর্ক, সম্পত্তি। কিন্তু উকিলবাবু বলছিলেন যে অনেকেই আবার মেলাতেও চায়। ওই উকিলবাবুকে আমি থ্যাঙ্কস দিচ্ছি এই গল্পটা বলার জন্য। এবং থ্যাঙ্কস দিয়ে শুরু করছি আজকের নারী। নমস্কার, আমি সায়ন্তনী। শুরু করছি নারীর ফ্যাশন। সেই দিন আমি এয়ারপোর্ট রোড থেকে ফিরছিলাম। একটা বিশাল বড় ব্যানার ছিল। ব্যানারে লেখা ছিল কলকাতা, দ্য সিটি অফ জয়, টাগোর, টেরেসা অ্যান্ড রে। সত্যজিৎ রায়কে কে না চেনে? সেই ছোট্টবেলা থেকে আমাদের সম্পর্ক তার সঙ্গে। ছোটবেলা আমরা সেই ফেলুদা পড়তাম, কিছুদিন পর অপুর সংসার। উনি আমাদের দেশকে ভীষণভাবে গর্বিত করেছিলেন, কারণ উনি পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, অস্কার। ওনার উপরেই বেস করে একজন ডিজাইনার ভীষণভাবে কাজ করছেন, বিভিন্ন ধরনের পাঞ্জাবি করছেন, বিভিন্ন ধরনের ডিজাইনেও। সেই ডিজাইনার হচ্ছে শতাব্দী চক্রবর্তী এবং ওনার ডিজাইনার স্টুডিওর নাম সৌজন্য। শতাব্দীদি নমস্কার। শতাব্দীদি, হঠাৎ এই থিমটা কেন সত্যজিৎ রায়? আমি প্রথমে সত্যজিৎ রায় দিয়ে শুরু করিনি। আমি ফার্স্ট শুরু করেছিলাম সমরেশ বোস নিয়ে। সমরেশ বোসে ওনাদের সঙ্গে আমাদের পারিবারিক একটা ভীষণ ভালো সম্পর্ক আছে। তা আমি যখন ডিজাইনিং করছিলাম তখন ওনার ছেলে বললো যে তুই যখন থিম বেসের করবার ইচ্ছে আছে তুই ফার্স্ট বাবাকে নিয়ে স্টার্ট কর। তা তখন আমি ফার্স্ট করেছিলাম দেখি নাই ফিরে এবং অমৃতকুম্ভের সন্ধানে। তারপরে একটা কানাডায় আমার একজন কাকু যাচ্ছিলো এক্সিবিশনের জন্য। উনি বললেন যে তুমি কিছু ডিজাইনিং আমাকে দাও, আমি দেখি ওখানে কীরকমই হয়। তখন ভাবলাম যে বিদেশ বলতে সত্যজিৎ রায় আমাদের মানে সব থেকে ফেমাস। তখন আমি সত্যজিৎ রায়ের উপরেই কিছু কাজ করেছিলাম, সামান্য কিছু, যেমনি জলসাঘর, শাখা প্রশাখা, ফেলুদা এবং অপুর সংসার। কারণ ওয়ার্ল্ড অপু নামে যে সৌমিত্র চ্যাটার্জি পরিচিত, সেই জন্য সেই থেকেই আমি আস্তে আস্তে শুরু করলাম সত্যজিৎ রায়ের উপরেই কাজ করা। তা আপনি কি কিসের উপরে করেন? খালি কি ছেলেদের পাঞ্জাবি করেন? না না, অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের সিনেমা তো বিভিন্ন নারীদের ওপরেও আছে এবং পুরুষদের ওপরেও বেস করা আছে। আমি অ্যাট ফার্স্ট সিনেমা থেকে বেছে নিই, তারপরে কোনটা কার ওপরে বেশি সুইটেড হবে তখন আমি সেটাকে করি। যেমনি সাপোজ দেবীটা আমি মেয়েদের ওপরে করেছি, তারপরে অপুর সংসারটা আমি ছেলেদের ওপরে করেছি। এইভাবে আমি নামটার ওপরে বেস করে আমি পাঞ্জাবি বা সালোয়ার কামিজ বা শাড়ি সেটা তৈরি করি। তো আপনি কী ধরনের ফ্যাব্রিককে বেশি করেন? আমি সবই বেশিরভাগ সিল্ক, মটকা, কটনের উপর আমি একদমই করি না কাজ। কোনো কারণ তার জন্য? না, কারণ মানে আমার এটা ভীষণ পরিশ্রম হয়, ভীষণ খাটুনির কাজ, এবং সেইভাবে সেটা তাহলে প্রাইস রেঞ্জটা হবে না। কটনটা তো অতটা প্রাইস রেঞ্জে হবে না। আমার এটা প্রাইসটা ভীষণ হাই, মানে আমার শুরুই হচ্ছে এটা 25 থেকে, মানে 2500, এবং তারপরে এটা বাড়তে থাকে। আচ্ছা, আপনি কী ধরনের ডিজাইন করেন এর উপরে? কী ধরনের ডিজাইন মানে কি থ্রেড ওয়ার্ক করেন? হ্যাঁ, থ্রেড ওয়ার্ক করি। আমি টোটাল থ্রেড ওয়ার্ক করি। অ্যাট ফার্স্ট আমি সিনেমাটাকে বহুবার দেখে নিই,
মানে আমরা তো ছোটোবেলা থেকেই সত্যজিৎ রায়ের সিনেমা বহুবার করেই দেখেছি, এবং তারপরে ওনার প্রচুর বই কাগজপত্র আমার কাছে সমস্ত কিছু আছে। সেই সিনেমা দেখে ফার্স্ট আমার যেটা আমার চোখের সামনে ভাসে, ধরুন পথের পাঁচালী। পথের পাঁচালী বলতেই আমরা যে চোখের সামনে ভাসছে অপু দুর্গা কাশবন দিয়ে ছুটে যাচ্ছে, তা আমি আমার পাঞ্জাবির ওপরে সেটাই ফুটিয়ে তুলেছিলাম যে অপু দুর্গা যাচ্ছে, বৃষ্টি পড়ছে, দূর থেকে রেলগাড়ি যাচ্ছে, সেটাই আমি পথের পাঁচালীর আপনি ওপরে। খালি থ্রেড ওয়ার্কই করেন নাকি পেইন্টিং? না না, পেইন্টিং করি না, আমার অনলি থ্রেড ওয়ার্ক, এবং টোটাল হাতে সুতোর কাজ, একদম মেশিন ওয়ার্কও নয়। আচ্ছা, তো একটা এরকম পাঞ্জাবি করতে বেশ কদিন লাগে? মিনিমাম তো 20 days লাগে মিনিমাম, তারপরে তো আছে। তো আপনি যে পাঞ্জাবিগুলো করছেন এগুলো কি খালি বাঙালিদের মধ্যেই চলটা বেশি নাকি অবাঙালিরাও না, কিনছে? অবাঙালিরাও কিনছে, কিন্তু তারা না বুঝে কিনছে, মানে সত্যজিৎ রায়ের নামের ওপরে একটা আছে, তার সেই জন্য কিনছে। কিন্তু আমার বেশি ক্লায়েন্ট হচ্ছে একটু কালচার গ্রুপের যারা জড়িত, তারাই আমার, তার মধ্যে শিল্পী পড়ছে, সাহিত্যিক পড়ছে, ফিল্ম স্টার পড়ছে, তারাই আমার বেশি ক্লায়েন্ট। বাঙালিরা নিচ্ছে না তা নয়, কিন্তু তারা বুঝছে না যে মানে ঘরে বাইরে, সাপোজ ধরুন এটা যে ঘরে বাইরে, এই যে ঘরে বাইরে তো আমাদের যে লাস্ট সিনে যে আগুনের শিখা বিমলা এতে, সেটা বা এই যে বেরিয়ে যাচ্ছে বিমলা বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে বাইরে আর ঘর, এইসব জিনিসগুলো তো আমাদের বাঙালি ছাড়া কেউ বুঝবে না, এবং বাঙালিরা বুঝে নিচ্ছে, অবাঙালিরা না বুঝে নিচ্ছে। আপনি কি ধরনের রং বেশি ব্যবহার করেন? সব কালার, ওর কালারের ওপরে আমার কোনো নেই, আমার ডিজাইন যেই কালার চাই আমি সেই কালারই করি। মানে আমার একটা প্রচণ্ড ব্রাইট কালারের ওপরে আমি যেটা করেছি হীরক রাজার দেশে, মানে হীরক রাজার দেশে বলতে এটা হিরে একটা ভীষণ ব্রাইট ব্যাপার, এই যে হীরক রাজার দেশে, মানে এবং এখানে লেখাটাও ইউজ করেছি জড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। হ্যাঁ, মানে আমার টোটাল জিনিসটাই ভীষণ ডিজাইনের ওপরে আমি যেটাকে ঢুকে দিচ্ছি, মানে খুব প্রমিনেন্ট না, ব্যাপারটাকে খুব প্রমিনেন্ট করে দিতে চাইছি না আমি জিনিসটাকে। আমি ওখানে সবুজ দেখলাম, সবুজ ওটা হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই, এটা হচ্ছে অরণ্যের দিন রাত্রি, মানে এটা আমি সিমিকে দেখিয়েছি। হ্যাঁ, এবং দিন এবং রাত্রি অরণ্য যেহেতু, সেই জন্য আমি এটাকে গ্রিন কালারে করেছি। এবং আরেক যেটা, এটা হচ্ছে, এটা আমি একটা নিজের ভাবচিন্তা ভাবনা, মানে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি, এটা আমার পাঁচালী থেকে অস্কার, মানে এখানে এই যে এটাকে মাইলস্টোন হিসেবে, এটা মাইলস্টোনটা দেখানো হয়েছে যে উনি যে 36টা বছর পার হয়েছেন, ওনার টোটালি হচ্ছে 36টা, এবং মধ্যখানে অস্কারটা দেওয়া আছে। যেমনি এটা একটা ভীষণ মজার পাঞ্জাবি, এটা হচ্ছে গোপীগাইন বাঘাবাইন, মানে এখানে সমস্ত ভূতগুলো, হ্যাঁ এখানে সমস্ত ভূতগুলোকে দেখানো আছে, হ্যাঁ মোটা ভূত, সাহেব ভূত, মৃদাঙ্গ ভূত, এবং এখানে গোপীগাইন লেখাটা, এবং এই যে ডিজাইনটা দেখছেন এটা ওনারই আঁকা, মানে উনি গোপীগাইন বাঘাবাইনের জন্য উনি এঁকেছিলেন এটা সমস্ত উটের এই যে সিনারিটা। আপনাকে বেশ অনেক পড়াশোনা করতে হয়েছে। হ্যাঁ, পড়াশোনা তো করতেই হয়েছে, তাছাড়া বাবা যখন আর্টিস্ট, তখন বাবা তো আমাকে ভীষণভাবে এই ব্যাপারে হেল্প করেন। হ্যাঁ, মানে এক্ষুনি বললেন বাবা আর্টিস্ট, যাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আর্টের সঙ্গে একটা, হ্যাঁ বাবা তুলি দিয়ে আঁকে, আমি সূচ দিয়ে আঁকছি আর কি। হ্যাঁ, যেমনি এই সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ওনার জন্মদিন উৎসব পালন হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, তা ওখানে মানে টোটাল ওনার যে 36টা সিনেমা, ডকুমেন্টারি, টেলিফিল্ম, প্রত্যেকটার ওপরে এক পিস করে যাচ্ছে ডিজাইন। হ্যাঁ, টোটাল ডিজাইনটাই যাচ্ছে, মানে এটাই বলতে পারেন যে আমার ফার্স্ট এটা যে টোটাল সিরিজটা আমি করেছি। মানে এতদিন কি আমি কখনো 10টা করেছি, কখনো মানে মেইন সিনেমাগুলো যেগুলো বেশি পপুলার সেগুলো করেছি, কিন্তু এই বাংলাদেশের জন্য আমি টোটাল সিরিজটাই করেছি। আমি সবগুলো এখানে আনতে পারিনি, কিছু কিছু এনেছি, যেমন এটা ধরুন চিড়িয়াখানা, এটা হচ্ছে চিড়িয়াখানা, মানে এখানে এই যে ফিগারগুলো দেখছেন, এটা হচ্ছে 11টা যে চরিত্র ছিল চিড়িয়াখানা গোলাপ কলোনিতে। হ্যাঁ, সেটা সাপটাকে দেখানো হয়েছে এই কারণেই যে উত্তম কুমার সবসময় একটা ময়ন, একটা সাপ নিয়ে উনি নাড়াচাড়া করতেন, সেই জন্যই এটাকে দেখানো হয়েছে। কেউ যদি একটা সত্যজিৎ রায়ের উপরে আপনাকে যদি ডিজাইন মানে অর্ডার দেয়, আপনি করে দেন ওরকম? হ্যাঁ নিশ্চয়ই, মানে শুধু সত্যজিৎ রায়ের ওপরে না, অন্য কিছুর ওপরে হলেও করে দিই। যেমনি প্রসেনজিৎ চ্যাটার্জি যখন উৎসবের জন্য ওরা প্রিমিয়ার শোতে লস অ্যাঞ্জেলেসে গেল, তখন উনি বললেন যে আমাকে উৎসবের ওপর একটা করে দেন, তা আমি তখন উৎসবের ওপরে করে দিলাম। তবে মানে সাধারণত আমাকে কেউ আইডিয়া দেন, আমাকে জাস্ট নামটা বলে দেয় যে আমাকে এটার উপরে একটা করে দাও, আপনি সেটা করে দেন। সেটা করে তো এই জিনিসটা শুরু হলো কিভাবে? এই জিনিসটা শুরু হলো, মানে সত্যজিৎ রায়ের ব্যাপারটা শুরু হলো আমার ওই বিদেশের একটা ব্যাপার থেকে, যে আমি জাস্ট ডিজাইন পাঠাবো বলে। তখন তো সত্যজিৎ রায় ছাড়া তো মানে আমাদের চোখের সামনে সত্যজিৎ রায়ের কথাটাই ভেসে ওঠে। তখন আমি কিছু ডিজাইন, কাগজের ওপরে ডিজাইন করে আমি ওখানে পাঠালাম। আমার কাকু এসে বললো ওটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, তুমি প্রোডাকশন লাইনে নামতে পারো। কারণ সত্যজিৎ রায়ের কাজ কেউ পরে ঘুরে বেড়াবে, এটা কিন্তু আমার আইডিয়ার বাইরে ছিল। আমি কারণ এমনও হয়েছে যে আমার কাছ থেকে অনেকে কিনে জাস্ট ওটা প্রিজার্ভ করে রাখবার জন্য, মানে পড়েনি তিনি। আমার কাছ থেকে একজন ফরেনার কিনে নিয়ে গেছেন, তিনি বলেছেন যে কলকাতায় যে এরকম একটা কাজ হচ্ছে, আমি এটা ওখানে গিয়ে দেখাবো।
যে বিদেশ শুধু এগিয়ে নেই, আমাদের কলকাতাও এগিয়ে আছে। মানে এরমভাবেও আমি অনেক কাজ করেছি। মানে আমি জিনিসটা কিন্তু টোটাল ব্যবসার জন্য আমি করছি না, মানে আমার বিজনেসের থেকে এটা আর্ট ওয়ার্ক ধরে নিতে পারেন। এখন তো পুজো আসছে, আপনি পুজোর জন্য কি কোনো এক্সট্রা আমার কিছু পুজো করছেন? বলে আলাদা কিছু নেই, আমার সারা বছর কাজ চলে। আমার যখন যেটা মাথায় আসে আমি তখন সেটাই করে দিই। মানে যেমনি একটা এখানে নেই খেরোর খাতা, বোধহয় আমাদের র্যাম্পে দেখিয়েছে খেরোর খাতা, আমার হঠাৎ করে মনে হলো যে খেরোর খাতার উপর একটা করলে কেমন হয়, আমি খেরোর খাতাটা করে নিলাম। আমার পুজো বলে আলাদা, মানে আমার বলতে পারেন আমার ফ্যাশন সম্বন্ধে কিন্তু আমার খুব একটা জ্ঞান নেই। আমি কিন্তু ফ্যাশন ডিজাইনার নই, একদমই নই, কারণ আমি নিজেই একদম ফ্যাশনেবল নই। আমার এটা আর্ট ওয়ার্ক, টোটাল আর্ট ওয়ার্ক। দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? এত সুন্দর ক্রিয়েটিভিটি। আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান আমাকে লিখে পাঠান, আমি তো আছি আপনাদের সাহায্য করার জন্য। এ তো দেখলাম থিম বেস পাঞ্জাবি। বাজারে কিন্তু অন্যান্য পার্টি ওয়্যার এবং ক্যাজুয়াল ওয়্যারের জন্য বিভিন্ন ধরনের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। চলুন একবার দেখে আসি। যতই জিন্স প্যান্ট পরি না কেন, একটা পাঞ্জাবির যে আভিজাত্য সেটা অন্য কোনো জামায় আসতে পারে না। এতক্ষণ তো আমরা আমার ডিজাইনের সঙ্গে থিম বেস পাঞ্জাবি নিয়ে অনেক কথা বললাম। আমি এখন এসে পড়েছি গড়িয়াহাটের প্রাপ্তিতে। এখানে পাঞ্জাবির এক অপূর্ব সম্ভার আছে। কটন আবার একটু হেভি দুরকমই পাওয়া যায়। নাইট ওয়্যার প্লাস দিনের বেলার জন্য যেরকম চাই সেরকম ঠিক পাই। এগুলোর রেঞ্জগুলো কিরকম? রেঞ্জ আছে ফুল স্লিভ 385, হাফ আছে 345। আচ্ছা, এর মধ্যে ফুল স্লিভ কোনটা? এটা ফুল স্লিভ আছে, এটা বললেন কত? 385। 385। আচ্ছা, আর হাফ স্লিভসগুলো বললেন যে একটা হাফ স্লিভ দেখতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই। এগুলো হচ্ছে 345। এগুলো কি উইথ পাজামাস এরকমই না? অনলি কুর্তা এটা। আচ্ছা, এটা কি? এটাও সিল্কের উপর? হ্যাঁ এটা পিওর সিল্ক। আর এটাও কাশ্মীরি কাজ? হ্যাঁ এটা পিওর কাশ্মীরি। আর এই যে ব্রাইডাল ওয়্যার এগুলোর রেঞ্জটা কিরকম? রেঞ্জ মোস্ট প্রবলি 8995 থেকে স্টার্ট আছে। এর থেকে আপনি 11995 পর্যন্ত আছে। মানে একটা ব্রাইডাল পারপাসে এটা অ্যাফোর্ড করা যেতেই পারে। তো আমরা কি দেখতে পাচ্ছি, যে কোনো ওকেশনই হোক সব কিছুর জন্যই কিন্তু এখানে একটা বন্দোবস্ত আছে। আর আরেকটা রহস্যের কথা বলে দিই, আমি যে সুন্দর সালোয়ারটা পরে আছি এটাও কিন্তু এখানেরই। মানে মেডিকেল সায়েন্স আজ অনেক উন্নত, অনেক কঠিন কঠিন অসুখ বিসুখকে কবজা করেছে, কিন্তু তবুও এমন কিছু অসুখ আছে যার নাম শুনলেই কিন্তু আমাদের হাড় হিম হয়ে যায়। মৃত্যু ভয় আচ্ছন্ন করে তোলে আমাদের শরীর এবং মনকে। নিশ্চয়ই বুঝতে পারছেন, এমনই একটি রোগের নাম হচ্ছে ক্যান্সার। কিন্তু তবু আগেই বললাম যে মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স। ক্যান্সার কিন্তু ফার্স্ট স্টেজে ধরা পড়লে কিউরেবল, এবং ব্রেস্ট ক্যান্সার তার মধ্যে অন্যতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তাই নিয়ে আমরা আলোচনা করতে চলে এসেছি বিশিষ্ট অঙ্ক সার্জন ডক্টর সৈকত গুপ্তর কাছে। নমস্কার ডক্টর গুপ্ত। ডক্টর গুপ্ত, প্রথম প্রশ্ন আপনি যেটা করব সেটা হচ্ছে যে আমরা বুঝবো কি করে ব্রেস্ট ক্যান্সারের প্রথম সিমটম হচ্ছে ব্রেস্টের মধ্যে একটি পিণ্ড বা লাম্প। এই পিণ্ডটি পেনলেস, কোনো ব্যথা হয় না। অনেক সময় অল্প বয়সী মেয়েদের পিরিয়ডসের সময় বা মাসিকের সময় একটা ব্যথা অনুভব করেন, একটা লাম্পিশ ফিলিং থাকে, সেই লাম্পের কথা আমরা এখানে বলছি না। এটা একটা ডিসক্রিট লাম্প ব্রেস্টের মধ্যে একটু বয়স্কা মহিলাদের। তাহলে লাম্প মানে কি ধরে নেবো ওটা ক্যান্সার? না, সব লাম্প মানে ক্যান্সার নয়। ব্রেস্টে অনেক ধরনের লাম্প হয়, বিভিন্ন বয়সে বিভিন্ন লাম্প হয়। কম বয়সী মেয়েদের ধরুন 16 বছর থেকে নিয়ে 24, 25, 26 এবং 30 বছর বয়স অবধি এক ধরনের ডিজিজ হয় যেটাকে বলে ফাইব্রোঅ্যাডিনোসিস বা ফাইব্রোঅ্যাডিনোমা। এটা ব্রেস্টের টিউমার, কিন্তু এটা বিনাইন টিউমার। আচ্ছা, এটা ব্রেস্ট ক্যান্সার নয়। কিন্তু 30 মহিলাদের ব্রেস্টের লাম্প ফার্স্ট ডায়াগনোসিস পেনলেস লাম্প, যাতে ব্যথা হচ্ছে না, ফার্স্ট ডায়াগনোসিস কিন্তু ক্যান্সার। আচ্ছা, পেনলেস লাম্প ব্যাপারটা তো শুনলাম, কিন্তু এটা কি করে প্রমাণিত হবে যেটা ক্যান্সার? দুটো পরীক্ষার দ্বারা প্রমাণিত হয়। প্রথমটার নাম FNAC বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটাতে একটা ইনজেকশনারি সিরিঞ্জ এবং নিডল দিয়ে কয়েকটি সেল, এটাই জাস্ট একটা ইনজেকশনের মতো, কয়েকটি সেল ব্রেস্ট থেকে বের করে নেওয়া হয়। 1 মিনিট সময় লাগে, পেনলেস প্রসিডিউর। এটার নাম FNAC। আর দ্বিতীয় হচ্ছে ম্যামোগ্রাফি, এটা স্পেশাল এক্সরে, যাতে শুধু ব্রেস্টের ছবি তোলা হয়। এই দুটোর কম্বিনেশনে এই ডিজিজটি প্রমাণিত হয়।
আচ্ছা, এটা হয় কেন? ব্রেস্ট ক্যান্সার মানে এখন তো দেখছি প্রবণতাটা আরো বেড়ে গেছে, কেন? মানে প্রবণতা বেড়ে গেছে শুধু নয়, আমরা অনেক সময় ধরুন 20 বছর আগে মা দিদিমাদের ব্রেস্ট ক্যান্সার আমরা হয়তো ডায়াগনোজ করে উঠতে পারতাম না, এখন আমরা ডায়াগনোজও বেশি পাচ্ছি। তবে হ্যাঁ, মডার্ন লাইফস্টাইলের সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে। আজকাল মানে কতগুলো রিস্ক ফ্যাক্টর আমরা দেখি, যেমন যে মহিলারা বিয়ে করেননি, সিঙ্গেল উইমেন, বা যারা কম বার ব্রেস্ট ফিড করেছেন, কম চিলড্রেন, বা ব্রেস্ট ফিড করেননি, শুধু ফর্মুলা ফিডসের উপর ডিপেন্ড করেছে। মানে ব্রেস্ট ফিডিংয়ের সঙ্গে একটা ডেফিনেট সম্পর্ক, যত বেশি ব্রেস্ট ফিডিং তত কম চান্স। যাদের অনেক আগে মেনার্কি মানে পিউবার্টি শুরু হয়েছে এবং মেনোপজটা পরে, তাদের হায়ার রিস্ক। এছাড়া ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা হাই ফ্যাট ডায়েটের সঙ্গে কিছু কিছু রিলেশন বেরিয়েছে, কিন্তু সেগুলো প্রমাণিত নয়। এই দুটো জিনিস প্রমাণিত, যে জন্যে নানসদের, ক্রিশ্চান নানসদের ব্রেস্ট ক্যান্সার ইনসিডেন্স খুব হাই, কারণ দে ডু নট ব্রেস্ট ফিড। আচ্ছা ডক্টর ভুক্ত, এটা কি হেরিডিটারি হ্যাঁ। ক্যান্সারটা? কোনো মহিলার কোনো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে মা বা বোন বা ফার্স্ট ডিগ্রি কাজিনের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, তাহলে শি ইজ অ্যাট মানে 2.5 গুণ বেশি রিস্ক, না 2.5 টাইমস ইনক্রিজ রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার। এই মহিলাদের স্পেশালি স্ক্রিনিংয়ের দরকার। এটা কি সারে? ব্রেস্ট ক্যান্সার ইজ এ কিউরেবল ক্যান্সার। এটা সারে, ডিপেন্ডিং অন আপনি মানে যে পেশেন্ট আমাদের কাছে আসে সে কোন স্টেজে আসে। ব্রেস্ট ক্যান্সারের মূলত 4টি স্টেজ: স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2কে আমরা বলি আর্লি বা অপারেবল ব্রেস্ট ক্যান্সার। এতে মোর দ্যান 80% চান্স অফ কিওর। স্টেজ 1-এ মোর দ্যান 90% চান্স অফ কিওর। স্টেজ 3-তে আমরা বলি লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, মানে এটি ব্রেস্ট এবং তার আশেপাশের জায়গায় একটু বড়ভাবে ছড়িয়েছে, কিন্তু শরীরের অন্য কোনো অর্গানে ছড়ায়নি। এটিও সারে, কিন্তু এর সারার হার কম। এতে 40% কেসে পেশেন্ট সেরে যায়। স্টেজ 4 বা মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার, যেগুলো অলরেডি ছড়িয়ে গেছে, এক্ষেত্রে আমাদের কিন্তু লক্ষ্য কিওর নয়, কারণ যে ক্যান্সার একবার ছড়িয়ে গেছে সেটাকে সম্পূর্ণভাবে সারানো যায় না। এক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে কন্ট্রোল। মানে একটা খুব সোজা কথা, ধরুন আজকাল ডায়াবেটিস বা ব্লাড প্রেশার, এগুলো কখনো সারে? কখনো সারে না। বাট পিপল লিভ উইথ ডায়াবেটিস আর ব্লাড প্রেশার। উই ক্যান কিপ ডায়াবেটিস আর ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল। এখন ব্রেস্ট ক্যান্সার ইভেন স্টেজ 4-এও আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা পেশেন্টকে 10 বছর অবধি উইথ দ্য স্প্রেড ক্যান্সার বাঁচিয়ে রাখতে পারি। প্রিভেনশনটা কি, মানে আমরা কি করে প্রিভেন্ট করব? যদি প্রিভেনশন কিছু নেই, কারণ দেখুন এই জিনিসগুলো যে আমার একজন মহিলার পিউবার্টি কবে শুরু হবে, তিনি কটিকে ব্রেস্ট ফিড করবেন, এগুলো তো শুধু ব্রেস্ট ক্যান্সারের পার্সপেক্টিভ থেকে লোকে দেখে না, এটা তার জীবন, তার সমাজ, তার পরিবারের পক্ষ থেকে দেখা হয়। যেটা করা উচিত সেটা হচ্ছে অ্যাবাভ দ্য মানে 30-এর পর সব মহিলাদের অ্যানুয়াল ম্যামোগ্রাম করা উচিত, বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে। আর প্রত্যেকটি মহিলার অন্তত সপ্তাহে একবার ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করা উচিত। এটার একটা স্পেসিফিক পদ্ধতি রয়েছে, উপায় রয়েছে যেভাবে করতে হয়। ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করে দেখা গেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পশ্চিম দুনিয়ায় 90% অফ ক্যান্সার স্টেজ 1-এ ধরা পড়ছে। এটা সারে কি হয়? চিকিৎসাটা কি? যে কোনো ক্যান্সারের 3 রকমের চিকিৎসা হয়: সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। সার্জারি মানে তো আপনারা সবাই জানেন। কেমোথেরাপি হচ্ছে কতগুলি ইনজেকশন যেগুলো স্যালাইনের মাধ্যমে দেওয়া হয় 3 সপ্তাহ পর পর, এবং 2 দিনের বা 1 দিনের জন্য ভর্তি হতে হয়। আর রেডিওথেরাপি মানে একটি এক্সরের মতো মেশিন, যার তলায় 5 মিনিট করে শুতে হয় দিনের যে কোনো একটি বিশিষ্ট সময়ে পরপর 28 দিন। এখন ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট বলতে স্টেজ 1 বা স্টেজ 2-তে সার্জারি করতেই হয়। এই সার্জারিটা আজকাল আমরা পাল্টে ফেলেছি। আগেকার দিনে আমরা জানতাম ব্রেস্ট ক্যান্সারের সার্জারি মানেই ব্রেস্টটি বাদ দিতে হয়। এখন স্টেজ 1, স্টেজ 2 80% কেসে আমরা BCT করছি, মানে ইট ইজ কল্ড ব্রেস্ট কনজারভেশন সার্জারি। আমরা ব্রেস্টটা বাঁচিয়ে ক্যান্সারটি বাদ দিই এবং ব্রেস্টটিকে রিকনস্ট্রাক্ট করে দিই। এর ফলে কিন্তু ক্যান্সার থেকে যাওয়া বা তার হওয়া, এই যেগুলো ধারণা রয়েছে পাবলিকের মনে যে অপারেশন করলে ক্যান্সারটি ছড়িয়ে যাবে, এগুলো অমূলক, এগুলো হয় না। ব্রেস্ট কনজারভেশন সার্জারি মানে ব্রেস্ট বাঁচিয়ে সার্জারি, আর ম্যাস্টেকটমি মানে ব্রেস্ট বাদ দেওয়া, দুটোর রেজাল্ট সেম। তাহলে স্টেজ 1 আর 2-তে আমরা সার্জারি করি এবং তারপর কিমোথেরাপি লাগেই। হয়তো টামক্সিফেন বলে একটা ওষুধ আছে যেটি 5 বছর খেতে হয়। রেডিওথেরাপি লাগতেও পারে, নাও লাগতে পারে। আপনার ডাক্তারবাবু যখন আপনাকে বলবেন আপনার স্টেজ 3 বা লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তখন উনি আপনাকে অ্যাডভাইস করবেন প্রথমে কয়েকটি কেমোথেরাপি দেবেন,
তারপর অপারেশন করবেন। স্টেজ 3-তে আর ব্রেস্ট বাঁচি বা বিসিএস করা যায় না, সবসময় ম্যাস্টেকটমি করা হয়। এবং যদি 3টি ইঞ্জেকশন আগে দিয়ে থাকেন 3টি ইঞ্জেকশন তার পরে দেবেন। রেডিওথেরাপি অবশ্যই লাগবে। স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সারে অপারেশন করা হয় না, কারণ সেটি অলরেডি ছড়িয়ে গেছে। সেক্ষেত্রে কিমোথেরাপি, রেডিওথেরাপি এবং ওই টামক্সিফেন বলে ট্যাবলেটটির সাহায্যে ডিজিজটিকে কন্ট্রোলে রাখা হয়। খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন ডক্টর গুপ্ত ব্রেস্ট ক্যান্সারের প্রিভেনশন, কিওর, এভরিথিং। আমি একবার রিকোয়েস্ট করবো আপনাকে, আপনি যদি আর একবার কিছু পরামর্শ দেন আমাদের দর্শকদের। পরামর্শ দেব না, একটাই জিনিস বলবো, যদি আপনাদের পরিবারে কারো কোনো ব্রেস্ট ক্যান্সার কখনো হয়েছে তাহলে তাকে দুটি জিনিস বলবেন। প্রথম কথা হচ্ছে যে ইট ইজ এ কিউরেবল ডিজিজ। যদি কিওর কথাটা ডাক্তারবাবু উচ্চারণ না করে থাকেন তাহলে মনে রাখবেন ইট ইজ এ কন্ট্রোলেবল ডিজিজ। বহু বছর অবধি এটিকে কন্ট্রোল করে রাখা যায়। রিসার্চ এগোচ্ছে, যদি 10 বছরও কন্ট্রোলে রাখা যায়, ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, নেক্সট 10 বছরের মধ্যে আমাদের হাতে আরও অনেক নতুন সায়েন্টিফিক টুল লাইক জিন থেরাপি, টার্গেটেড কিমোথেরাপি এগুলো চলে আসবে। ধীরে ধীরে সায়েন্টিফিক অ্যাডভান্স আমরা পাবো। কাজেই নেক্সট 10 বছর পরে হয়তো আপনাকে আরও 10 বছর দেওয়া যাবে এবং ইউ ক্যান অ্যাচিভ লং টার্ম কন্ট্রোল অ্যান্ড লাইফ উইথ ব্রেস্ট ক্যান্সার। আর একটা জিনিস মনে রাখবেন, সবসময় পেশেন্টকে আশা দেবেন। হোপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইট ইজ বেটার টু লাইট আ ক্যান্ডেল দ্যান সিট ইন দ্য ডার্ক। শুনলেন তো, ব্রেস্ট ক্যান্সার নিয়ে আর ভয় পাওয়ার কিছু নেই। ডক্টর গুপ্তর মতো আমরাও কিন্তু খুব আশাবাদী। তাই আপনার যদি যে সিমটম নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ, এরকম কোনো সিমটম দেখা দেয়, সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ভয় পাবেন না, লজ্জা পাবেন না। আর যদি আর কোনো প্রবলেম থাকে যেটা আপনি বলতে পারছেন না ডাক্তারকে, আমাকে লিখে জানান, আমি তো আছি আপনাদের জন্য। ক্যান্সার পেশেন্টদের যদি আমরা সুস্থ থাকতে বলি, নর্মাল থাকতে বলি, চেয়ারফুল থাকতে বলি, তাহলে আমরা নর্মাল মানুষ কেন সেটা থাকতে পারছি না? চলুন না একটু জিম করে আসি। তুমি যে আমার চিরদিনের সেই নারী। নমস্কার। এবার কিন্তু আমরা যাব মাসল টোনিংয়ে। আমরা দেখব যে মেদ ঝরানোর সাথে সাথে কি করে মাংসপেশিগুলোকে শক্ত করা যায়, যেমন কাঁধ, হাতের পিছনে যেটাকে আমরা ট্রাইসেপস বলি, বাইসেপস, আমাদের পুরো বাহু। আমরা দেখব কি করে একটার পর একটা ব্যায়ামের দ্বারা কি করে আমরা টোনিং করব, অর্থাৎ টাইটনিং অফ দ্য মাসলস। Hard grip. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আমাদের হাতে কিন্তু অনেক ইউটিলিটি আছে। হাত দিয়ে ভালো রান্না করা যায়, ভালো আঁকা যায়, ভালো লেখা যায়, প্রয়োজন পড়লে ঠাটিয়ে একটা ভালো থাপ্পড়ও মারা যায়। যাই হোক, আমি ওই বিষয়ে আর যাচ্ছি না। আমাদের এই হাতকে সুন্দর করে তোলার একটা ভীষণ সোজা এবং জরুরি পদ্ধতি আছে। আপনারা বুঝেই গেছেন আমি কি বলছি। আমি বলছি ম্যানিকিউরের ব্যাপারে। আজকাল বিভিন্ন পার্লারে অনেক নতুন নতুন ধরনের ম্যানিকিউর করা হয়। বাজারে ভালো ভালো সস্তায় ম্যানিকিউরের সেটও পাওয়া যায়। আর এই ম্যানিকিউরের ব্যাপারে আমাদের খবর দেওয়ার জন্য আছে দি ওয়ান অ্যান্ড অনলি শর্মিলা সিং ফ্লোরা। নমস্কার। শর্মিলা দিন, আমাকে একটা কথা বলুন তো, আমরা আপনার মতো সুন্দর হাত পেতে গেলে কি করব? দেখো, শুধু হাত সুন্দর বলে কথা না, ভগবান সবাইকেই সব কিছু দিয়ে পাঠায়, কিন্তু সেটা পরিচর্যা করাটাই হচ্ছে সব থেকে বড়। আমার হাতে আমি রোজই কিছু না কিছু পরিচর্যা করি, তাই জন্য হাতটা অন্তত সুন্দর দেখতে লাগে। বা হাত হচ্ছে সব থেকে বড় জিনিস। কাউকে নমস্কার করলে দেখানো হয় হাত, কারোর সাথে হ্যান্ডশেক করলে হাত দেখে, কেউ যদি লেখে তাহলে হাত দেখা যায়। এবং এই হাতের ম্যানিকিওর শব্দটা হচ্ছে হাতের যত্ন। ম্যানি মানে হচ্ছে হাত আর কিওর মানে হচ্ছে যত্ন। সুতরাং সব কিছু যত্নর সঙ্গে চুল, পা, মুখ, বডি, হাতটাও কিন্তু খুব জরুরি প্রয়োজন কি হাতের যত্ন করা। এবং এই হাতের যত্ন না করলে অনেক সময় অনেক রকম বাজে রোগ হয়, যেমন সরাইসিস বলে একটা রোগ হয়, তেমন নখগুলো সমস্ত বেটেল হয়ে যায়, ভেঙে যায়। তারপরে কি হয়, হাতে বয়সের ছাপ পড়ে, যেটা কিনা ভীষণ মেয়েদের দরকার কি আমার বয়স কত, এবং সেটা আমার চোখের তলা এবং হাত দিয়ে বোঝানো যায় যে আমার বয়স কত। সেটা যদি লুকিয়ে রাখতে চায় কেউ,
কেউ যদি যৌবন ধরে রাখতে চায় কেউ, তার তাহলে নিশ্চয়ই হাতটাকে যত্ন করা দরকার, হাতের পরিচর্যা করা শেখা দরকার। সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি এবার তোমাকে বাড়িতে একটা রোজকার পরিচর্যা ম্যানিকিউর কিভাবে করতে পারো এবং কিভাবে হাতটাকে ভালো রাখা যায় দেখাচ্ছি। প্রথমে আমি কি করব, একটা বোল নেব, আর এই বোলের মধ্যে একটু গরম জল নিয়ে এরকম রাখবো। এবার হাত দুটো ভিজিয়ে দাও তুমি, ঠিক আছে? এবার 5 থেকে 7 মিনিট এই হাত দুটো ভিজিয়ে রাখবো। এবার তার মধ্যে কি করব, যদি হয় সম্ভব হয় একটু খাবার সোডা, একটু নুন আর হার্বাল শ্যাম্পু, যেটা কিনা তোমার হাতে ডিটারজেন্টের কোনো রকম কেমিক্যালি রিয়াকশন হবে না। আর হ্যাঁ, আর যদি কেউ এই শ্যাম্পুও না পায়, রিঠে ভিজিয়ে রাখবে আগের দিন রাত্রে, সেই রিঠের মানে শ্যাম্পুটা দিয়ে দেবে এর মধ্যে। এবার কি করবে, এই শ্যাম্পুটা দিয়ে দিলাম আমি। এবার ওকে বলবো একটু হাতটা খুব ভালো করে, যাতে পুরো হাতটাতে হ্যাঁ ভালো করে দুজনে মানে এরকম দুটো হাত ভালো করে ঘষে সুন্দর করে, যাতে একদম মানে পুরো মানে নোংরাগুলো যাতে নরম হয়ে যায়, এবং হাতটা ভিজিয়ে রাখো 5 থেকে 7 মিনিট। তাহলে দেখবে আঙুলগুলো একটুখানি ফুলে ফুলে মতো যাবে। তারপরে আমরা কি করব, এরকম একটা আবার বেবি ব্রাশ নেব, যাতে ওর হাতের স্কিনটাকে এই ঠিক গোল গোল ঘুরিয়ে নখের পুরো পাশটা, সামনে, এই দিকে, কেন অনেক সময় মানে যারা হাউস ওয়াইফ তারা কুটনো টুটনো কোটেন, বা যারা অফিসে চাকরি করে পেনের কালি লাগে, হাতেতে অনেক রকম কাজ হয়, যাতে তলার দিকটা ওপরের দিকটা খুব ভালো গোল 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 করে প্রথমে এইটা পরিষ্কার করে নেব। তারপরে জোরে করবেন না, কিন্তু একটু আস্তে, ডেলিকেট তো হ্যাঁ নিশ্চয়ই। এবং এখানে কিন্তু আমরা যেমন পায়ে কি করি, ফুট স্ক্যাবার ইউজ করি, এখানে কিন্তু আমরা স্ক্যাবার ইউজ করব না, আমরা বিদেশি পিউমিক স্টোন বাজারে পাওয়া যায় সেটা ইউজ করব। সেটা প্রথমে ভিজিয়ে নেব, নিয়ে খুব আস্তে খাস্তে সার্কুলার মোশন করে, হ্যাঁ গোল গোল করে, সব কিছু গোল গোল করে। এখানটা একটু জোরে দিতে পারো, বাট হ্যাঁ পাম্পটা আমাদের শক্ত হয়, একটু জোরে দিতে পারো, বাট এখানটা কিন্তু ভীষণ হালকা হালকা করে দিতে হবে। হয়ে গেল, এটা হয়ে গেল। এইবারে কি করব, আমরা একটা শুকনো টাওয়াল দিয়ে, অনেক সময় নখগুলো ভীষণ ভেঙে যায়, ভীষণ ব্রিটেল হয়, মানে যতই ম্যানিকিউর করা হয়। সেটা আমি বলে দিচ্ছি। সেটা হয় কি, আজকালকার মেয়েরা এত বেশি ডায়েট করে যে তারা খাবারের মধ্যে ক্যালসিয়াম খায় না, এবং কি করবে, রোজ ক্যালসিয়াম একটা ট্যাবলেট খাবারের সঙ্গে রোজ খাবে, এবং জেলোটিন মানে ভিজে এই যে গরম জলের মধ্যে জেলোটিনটা তুমি প্রথমে দিয়ে রাখতে পারো 1 চামচ। আর যার জেলোটিন ভিজেও কোনো কাজ হচ্ছে না, সেই জেলোটিন 1 গ্লাস জলে 2 চামচ জেলোটিন গুলে খাবে এভরিডে, ঠিক আছে? নরমাল বাজারে পাওয়া যায়, ফুড সেন্টারে, হেলথ ফুড সেন্টারে পাওয়া যাবে, এবং সেটা খেলে পরে এই ব্রিটল ব্যাপারটা চলে যাবে। এবার এটা হয়ে গেল ওর পরিষ্কার করা। এবার কি করবে, ও কোনো ভালো একটা ক্রিম নেবে, নিয়ে মাসাজ করবে, ভালো একটা ক্রিম নিয়ে পুরো হাতটাকে মাসাজ করবে, যাতে ওর ব্লাড সার্কুলেশনটা হাই হয়। সুন্দর করে গোল গোল সার্কুলার মোশন করে টেনে, এই আঙুলগুলো যে টানছি আমি, এটাতে ওয়েস্ট যে থাকে, আমাদের যে ওয়াটারটা থাকে, দূষিত জল, সেটা বেরিয়ে যায়। এরকম ভাবে টানলে আবার একটা টাওয়াল নিয়ে এক্সেস ক্রিমটাকে সরিয়ে দিই, মুছে দেব। হ্যাঁ, এবার ধরো কারো নখটা ভালো নেই, একটু শেপ করতে হবে, সে একটা সুন্দর ফাইল করে সুন্দর করে শেপ করে নেবে। আচ্ছা দিদি, আজকাল তো বাজারে অনেক ধরনের ম্যানিকিউর হয়, মানে যেটা সবার থেকে ইউজ হচ্ছে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ম্যানিকিউর। তো ওটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ম্যানিকিউরের যে ক্রিমগুলো আসে সেগুলো বিদেশি, এবং তার যে ফাইলিং করার ব্যাপারটা সেটা স্কোয়ার ফাইল করতে হয়, এবং তার যে নেল পলিশ লাগানো হয়, তার একটা হোয়াইট ট্রান্সপারেন্ট নেল পলিশ লাগানো হয়, এবং নেল হার্ডনার ইউজ করা হয়, এবং তার উপরে একটা হোয়াইট পলিশ লাগানো হয়। মানে এই জায়গাটা আমাদের কার্ভের জায়গাটা, এটা একদম চ্যাপটা, মানে ফ্ল্যাট, মানে স্কোয়ার শেপে নেল করা হয়।
এবং তার অনেক প্রসেস আছে। কোনো একটা ভালো জায়গায় গিয়ে যদি ফ্রেঞ্চ ম্যানিকিউর করা যায় তাহলে সেটা খুবই ভালো, এবং তার ডেড স্কিন এখানে থাকে, সেগুলো সমস্ত কাটার জিনিস থাকে। হ্যাঁ, এবং এরপরে কি হবে, আমরা নেলটাকে একটা পলিশ করব। এটা একটা বাফার। এগুলোর মোটামুটি নর্মাল বাজারে পাওয়া যায়, একদম নর্মাল বাজারে পাওয়া যায়। এখন তো আমাদের দেশে সুবিধে হয়ে গেছে, আমাদের বিদেশি মার্কেট খুলে গেছে, নানান রকম বিদেশি কনসেপ্ট আমরা বাড়ি বসেই পাচ্ছি। এরপরে ভালো কোনো নেল পলিশ লাগাবে, তাহলে মোটামুটি মোটামুটি সুন্দর হাত। এবং কেউ যদি চায় যে না আমি হাতটাকে আরেকটু ভালো রাখবো, তাহলে রোজ ওয়াটার প্লাস একটা প্যাক গুলে ওর হাতে মিনিট 5-এর জন্য লাগিয়ে রাখতে পারে, তাহলে বয়সের ছাপ তো পড়বেই না। এরকম ভাবে 5 মিনিটও রাখবে শুকিয়ে, তারপরে নর্মাল জল দিয়েও জাস্ট ধুয়ে নেবে। বুঝে গেলেন তো সুন্দর হাত পাওয়ার অ্যাকচুয়াল রহস্যটা কি? একটু সময়, একটু যত্ন, অ্যান্ড ইউ হ্যাভ দোজ বিউটিফুল হ্যান্ড। আমরা এতক্ষণ স্টুডিওতে এটা দেখলাম যে আমাদের হাতগুলোকে কিরকমভাবে সুন্দর করা যায়, কিন্তু সুন্দর করার জন্য যে সকল জিনিস দরকার সেগুলো তো একটু খুঁজে দেখা উচিত। তাই আমি এসে পড়েছি নিউ মার্কেটে রয়্যাল স্টোর্সে। আপনারা দেখতে পাচ্ছেন হাত সুন্দর করার জন্য, অর্থাৎ ম্যানিকিউরের জন্য যে সমস্ত জিনিস দরকার সেগুলো সব এখানে আছে। প্রথমেই বলে দিই, এটা হচ্ছে রিমুভার, মানে হাত পরিষ্কার করতে গেলে আমাদের যে হাতে নেল পলিশগুলো আছে ওগুলোকে ওঠানো তো প্রয়োজন। রিমুভার তো আপনারা জানেনই, এটার কাজটা তো আমাকে আলাদা করে বলতেও হবে না, আর অনেক বিভিন্ন কোম্পানি পাওয়া যায়। তো এগুলো রেঞ্জ মোটামুটি 20, 25, 30-এর মধ্যেই হয়। এইগুলোকে বলা হয় ম্যানিকিউর সেট। এগুলো আপনারা সেটও পাবেন, প্লাস যেরকম দেখতে পাচ্ছেন লুজও বিক্রি করা হয়। মোটামুটি 150 থেকে 200-এর মধ্যেই সেটগুলো রেঞ্জ হয়। আপনারা আসুন, দেখুন, ভালো থাকুন, আর আমাকে জানাবেন কি হলো। আজকে আমরা কিছু বাঙালি রেসিপি, যেগুলো মানুষ ভুলে গেছে, বাঙালি যে ট্র্যাডিশনাল যেসব ঠাকুমাদের রেসিপি বা পুরনো রেসিপি আছে যেগুলো করতে অনেক ঝামেলা, তো সেইগুলো করে দেখাবো, সেই রকম একটা রেসিপি করে দেখাবো। আচ্ছা রঙ্গনদা, একটা কথা বলুন তো, আপনার কেন মনে হয় যে আমরা এই ঠাকুমা স্পেশাল রান্নাগুলো সব ভুলে গেছি? প্রথম কথা হচ্ছে টাইমের তো ভীষণ অভাব। 1 নম্বর, হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করছেন, ডেইলি ফুড কিনে খাচ্ছেন, বাড়িতে রান্না করার সময় নেই। সেকেন্ডলি হচ্ছে জায়গায় জায়গায় চাইনিজ, থাই, এই ধরনের মেক্সিকান খাবার রয়েছে। বিভিন্ন জায়গায় ফোনে অর্ডার দিলে সঙ্গে সঙ্গে খাবার চলে আসছে, সেই হোম ডেলিভারিগুলো। ফলে কারোর আর সেই ফার্স্ট লাইফে এই ধরনের যেগুলো করতে অসুবিধে সেই ধরনের রেসিপি ভুলেই গেছে বলতে হয়। আর একটা জিনিস মনে হয় না রঙ্গনদা, যেমন এই মনামি সবসময় রান্না করার জন্য লাফালাফি করছে, এই স্বভাবটা লোকের মধ্যে বেশ কমে গেছে, সেই কারণে সেই উৎসাহ বা সেই আগ্রহটা শুধু যে মুছে গেছে তা না, আবার মনামির মতো কিছু যারা নতুন করে আবার করতেও চাইছে এগুলো। তাহলে আজকে আপনি আমাদের কি রান্না, মানে কি ট্র্যাডিশনাল রান্না করে আজকে মুড়ি ঘন্ট করে দেখাবো। মুড়ি ঘন্ট, আই লাভ। ওকে জিজ্ঞাসা করুন তো কোনটা ভালোবাসে না। প্রথম থেকেই তো দেখে যাচ্ছি, মানে কোনো এমন রান্না নেই যেটা নামাবার পরও চাটাচাটি করে। ওর ফেভারিট বলেই তো এখানে দেখানো হচ্ছে। থ্যাংক ইউ, এটাই আমি বলতে চাইছিলাম। তাহলে শুরু করি। হ্যাঁ, মুড়ি ঘন্ট করতে আমাদের যেটা লাগছে, মুগ ডাল, তেজপাতা, পেঁয়াজ কাটা, টমেটো, আস্ত জিরে, লাল লঙ্কা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, রসুন, গরম মশলা, আদা, চিনি, মাছের মাথা, আর গার্নিশ করার জন্য একটু ধনেপাতা আর টমেটো। আচ্ছা, তাহলে শুরু করি। আমরা কি করব? প্রথমে আমরা গ্যাসটা জ্বালাবো। আমি জানি। একটু মাছটার মাথাটার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এইবার আমরা গ্যাসটা জ্বালালাম। গ্যাস জ্বালিয়ে আমাদের প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে যে মুগ ডালটাকে ব্রয়লিং করে নেবো, অর্থাৎ ড্রাই ফ্রাই করে নেবো। হ্যাঁ, এইবার এইটাকে লাল করে ভাজতে হবে। এটা কি কোনো আলাদা গন্ধ বেরোবে বা কিছু? হ্যাঁ, একটু তো গন্ধ বেরোবে। আর সোনা মুগ ডাল হলে সবচেয়ে ভালো, তাহলে আরো খুব সুন্দর গন্ধ বেরোবে। মুগ ডাল এমনি ভাজা খেতে খুব ভালো লাগে, জানিস, মাঝে মাঝে ট্রাই করে দেখেছি। ডাল মুটের মতো। অন্য ভেজে দিলে আরো ভালো লাগে, তুই ভাজলে কতটা কি হবে? তুই কোনোদিন খাসনি যখন মন্তব্য করিস না। এরপর কি করবো রঙ্গনদা? এটা ভাজা হয়ে গেলে এটা আমরা জল দিয়ে বসিয়ে দেবো, আর মাছের মাথাটা ভাজতে শুরু করবো। তো এটা এখনো ভাজা হয়নি, একটু লাল হবে।
মানে এটা হচ্ছে অনেকটা নিরামিষ ডালের সাথে একদম আমিষটাকে মেশানো। মুসলিম দেশেও ডাল দিয়ে এই ধরনের হয়, তবে সেটা মাছের মাথা দিয়ে হয় না, হালিম হয়, সেটা ওরা করে ডালের সঙ্গে সবজি এবং মাংস দিয়ে। এটা হতে থাক, ততক্ষণে আমরা তেল দিই। ওটাতে কি আমরা এই এটা ভাজবো, মাছেরটাকে মাছের মাথা, এটা সর্ষের তেল দিয়ে ভাজা হবে। আচ্ছা, হ্যাঁ, মাছ আর সর্ষের তেল তো বাঙালিদের একদম ইউনিক কম্বিনেশন। তেলটা গরম হোক, ততক্ষণে আমরা দেখে নিই যে ডালটা কতটা হয়েছে। হ্যাঁ, ডালটা ভাজা হয়ে গেছে, এবার জল দাও। মানে মোটামুটি যদি এরকম একটা ভালো ডাল করা যায় আর একটু যদি দুপুরবেলা ভাত করা যায় তাহলে আর কিছু লাগে না, তাই না? আপনার কি মনে হয় রঙ্গনদা? ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে আমরা দেখে নিই যে তেলটা কতটা হয়েছে। আর একটু গরম হোক তেলটা, মাছের মাথাটাকে এবার একটু ওলট পালট করে হলুদ নুন লাগিয়ে নিই। তেল গরম হয়েছে, আওয়াজ থেকেই বোঝা যাচ্ছে। এবার মাছের মাথাটাকে ছেড়ে দেবো। হ্যাঁ, যেহেতু মাছের মাথার মধ্যে জল রয়েছে সেই জন্য এটা ফুটছে। দেখো মাছের মাথার একদিকে কালার হয়ে গেছে। তবে দু একটা তেলের ছ্যাঁকা ট্যাঁকা না খেলে কিন্তু রান্না শেখা যায়। হ্যাঁ, তো সেটা প্রথম থেকেই বলে যাচ্ছি। আচ্ছা রঙ্গনদা, আপনি হাত পুড়িয়েছেন? আমি হাত পুড়িয়েছি না, আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন জার্মানিতে ট্রেনিং করছিলাম তখন আমার শেফ ছিল মিস্টার স্নাইডার। তো মিস্টার স্নাইডার আমাকে চিকেন ডিবোনিং শেখাচ্ছিলেন। তো একটা চিকেন করতে দিয়েছেন, সেই চিকেনটা করতে করতে নষ্ট হয়ে গেছে। উনি চিকেনটা আমার সামনে থেকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিলেন। পরে আরেকটা চিকেন দিলেন, সেটাও করলাম, ঠিকমতো হলো না, উনি আবার ডাস্টবিনে ফেলে দিলেন। এই করে ফোর্থ চিকেনটা যখন আমাকে দিয়েছেন, তখন আমি যখন ঠিক করে নামালাম, আমি হেড স্নাইডারকে বললাম যে তুমি কেন মাছ এই চিকেনটা ফেলে দিলে ডাস্টবিনে? এই চিকেনটাকে তো ইউজ করা যেত। বলছে তোমার যে এই রিয়েলাইজেশন এসছে যে তোমার জন্য নষ্ট হচ্ছে, সেই জন্যই তুমি তাড়াতাড়ি শিখে গেলে। তাতে আমার 4টে চিকেন গেল, কিন্তু আমার একটা দক্ষ জুনিয়র তৈরি হয়ে গেল। সাইকোলজিক্যাল ব্যাপার ভীষণ, ওদের পারফেকশন ভীষণ। দেখো এটা মোটামুটি ভাজা হয়ে এসছে, দেখি ডালটা কি অবস্থা। হ্যাঁ, ডালটা দেখো ফুটছে। এবার এতে ডালে একটু নুন দিয়ে দেবো আমরা, আর একটু জলও দিতে হবে। খুব বেশি ডাল। আমাকে একটা জায়গা দাও, মাছ ভাজা হয়ে গেছে, ওটা তুলে ফেলি মাথাটা। আছে তোর ওদিকে? হ্যাঁ, আচ্ছা। মাছের মাথাটা আমরা আলাদা করে সরিয়ে রাখলাম। এবার মাছের মাথা ভাজা এই যে তেলটা, এতে আমরা মশলাটা কষবো। ও, আমি তো ভাবছিলাম তেলটা বোধহয় ফেলনা যাবে। প্রথমে আমরা এতে জিরে দিলাম, জিরে ফোড়ন। আঁচটা কমিয়ে নিতে হবে, না তো জিরেটা পুড়ে যাবে। তেজপাতা দিলাম, এবার রসুনটা দিয়ে দিলাম। রঙ্গনদা, এটা কি কমিয়ে দেবো নাকি এটা? এটা ঠিক আছে, এটা স্লো ফায়ারেই আছে। আচ্ছা, আমি নাড়বো? হ্যাঁ, তুমি ঢাকাও দিয়ে দিতে পারো। আচ্ছা, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দেখেছো পেঁয়াজ, তেজপাতা, রসুন মিলে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পেঁয়াজটা ততক্ষণই হবে যতক্ষণ পেঁয়াজটা একটু কালার ধরবে, প্লাস তেল আর মশলাটা পেঁয়াজটা আলাদা বেরিয়ে যাবে। তখনই বুঝবে যে মশলাটা ওয়েল ডান হয়ে গেছে। থাক, এটা হোক। এবার আমরা এতে দেবো হচ্ছে ধনে গুঁড়ো পরিমাণ মতো, সামান্য একটু ফ্লেভারিংয়ের জন্যে, লাল লঙ্কা, আদা, একটু চিনি। চিনিটা মাপ মতো, স্বাদ মতো দেয়া। মানে এটা কি একটুখানি মিষ্টি মিষ্টি রান্না? মিষ্টি মিষ্টি করা যেতে পারে। এবার টমেটো দিয়ে দিলাম। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই মাছের মাথাটাকে আবার এর মধ্যে দিতে হবে। আচ্ছা, ডালটার অবস্থা কিন্তু এরকম আছে। হ্যাঁ, ডালটা এখানে দেবো একটু বাদে। আচ্ছা, নাড়িয়ে দিই একবার। এবার মাছের মাথাগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে দেবো। ভেঙে দিলে এটা সব জায়গায় ছড়িয়ে যাবে। এবার আমরা যেটা করবো, এইটাকে ডালের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, মনে হয় তুমি আমাকে জলটা দেবে।
মানে রান্না জল ঢালাই তোর কাজ, বুঝলি তো? এবার দেখো কিরকম মশলা, মাছের মাথা সব মিলেমিশে ডালের সঙ্গে একাকার হয়ে গেল। আচ্ছা, জলটা মরে গেলে নামিয়ে দেবো। আচ্ছা, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মানে গরম মশলা কি 1 চামচ বা গরম মশলা পছন্দ মতো। আচ্ছা, এই রান্নাটা করতে কতক্ষণ সময় লাগে? বেশি সময় লাগে না, ওই 20-25 মিনিট মতো লাগে। ডিপেন্ড করে ডালটা কতক্ষণে সেদ্ধ হলো আর মাছের মাথাটা কতক্ষণে ভাজা হলো। মশলা করতে তো বিশেষ সময় লাগে না। যদি স্টিকিং চাও একটু বেশিক্ষণ রাখতে হবে, যদি পোরিং কনসিস্টেন্সি চাও যেরকম এইটা, নামিয়ে নিতে পারো। তো এবার আমরা গ্যাসটা অফ করে দিতে পারি, হয়ে গেছে। নিশ্চয়। পিঙ্কি, বুঝলি তো এটা মোটামুটি 20 মিনিটের রান্না। তুই কিন্তু আমাকে যখন তখন এটা করে খাওয়াতে পারিস। আমি তাহলে আলটিমেটলি স্বীকার করছিস তুই এটা করবি? না না, আমি খাবো, এই জন্য বলছি। দেখো আমাদের এটা রেডি হয়ে গেল। এবার একটু জাস্ট গার্নিশিং করে দিই, ধনে পাতাটা দিয়ে দিই, তাহলে সুন্দর গন্ধ। গরম মশলা তো আগেই দিয়েছি। এবার একটা সুন্দর করে টমেটো কেটে মাঝে বসিয়ে দিই। আমাদের মানে হলুদ ডাল, লাল টমেটো। আমি বলবো কিরম হয়েছে? তুই এক্ষুনি বলবি ওয়াও। তুই খেয়ে দেখ, তুই বল না। আচ্ছা, খুব গরম কিন্তু। না সত্যি ভালো ওয়াওই হয়েছে। ওয়াই ফুডের থেকে ভালো নিশ্চয়ই। হ্যাঁ, একদম একদম। মুগের ডালের মুড়ি ঘন্ট। আমাদের লাগছে রুই মাছের মুড়ো 400 গ্রাম, হলুদ গুঁড়ো 2 ছোট চামচ, পেঁয়াজ 2টো মাঝারি, আদা 10 গ্রাম, মুগের ডাল খোসা ছাড়ানো 3 কাপ, টমেটো কুচনো 1টা মাঝারি, শুকনো লঙ্কা গুঁড়ো 2.5 ছোট চামচ, চিনি 4 ছোট চামচ। মাছের মুড়োর 1 ছোট চামচ নুন, 8 ছোট চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিন। একটা প্যানে মুগ ডাল নেড়ে সেকে সোনালি বাদামি করে নিন। এবার একটা প্যানে 5 মিনিট মতন তেল গরম করুন। এই গরম তেলে মাছ বাদামি করে কড়া ভেজে নিন। এবার প্যানে বাকি তেলে জিরা, তেজপাতা 2টো দিয়ে কয়েক সেকেন্ড নাড়ুন। 3 মিনিট মতন ভাজুন। এবার সেদ্ধ ডাল, ভাজা মাছ ও বাকি জলটা ঢালুন। মাঝে মাঝে নেড়ে 5 মিনিট মতন ফুটতে দিন। গরম মুড়ি ঘন্ট খাবার জন্য পরিবেশন করুন। দেখলেন তো কিরকম তাড়াতাড়ি আমরা একটা সাবেকি রান্না তৈরি করে ফেললাম আমাদের রান্নাঘরে। আপনারাও করতে পারেন আর করেও ফেলবেন। আমাদের তাড়াতাড়ি লিখে জানান কিরকম হয়েছে এই রান্নাটা। ও, আপনাদের নিজেদের কোনো রেসিপি থাকলে সেটাও আমাদের জানাতে পারেন। আমরা দুজন মিলে রান্না করব, তাই তো? এটা তো তুই রোজ বলিস। হ্যাঁ, আর ও আমাকে রোজ একটা কথা বলতে বলে, যদি কিছু ভালো মন্দ রান্না করেন তো আমাদেরকে একটা ফোন করে দিলেই আমরা পৌঁছে যাব, স্পেশালি ওর জন্য। আজ তাহলে আসি, আবার দেখা হবে। নিশ্চয়ই।